আসসালামু আলাইকুম সবাইকে উপচন্দ্র সাহা সহকারী অধ্যাপক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে এবং সাস অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন কিভাবে আমরা ব্যতিক্রমধর্মী বিএসসি ইন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে আমরা কিভাবে বিভিন্ন সাবজেক্টে বিএসসি করতে পারি এবং এই সাবজেক্টগুলো কি আমরা আমাদের বিগত ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে মোট 4টা সাবজেক্টে আপনি অনার্স করতে পারবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন এবং ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন। তো এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে অনার্স সরকারিভাবে করতে হলে আপনাকে অবশ্যই সরকারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আপনার ন্যূনতম জিপিএ এইচএসসি এবং এইচএসসি মিলে 6 আপনার 6-এর নিচে পেলে আবেদন করতে পারবেন না। সরকারিভাবে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে 6 পেতে হবে এবং একই সাথে ফিজিওথেরাপিতে 7 পেতে হবে। যদি পরবর্তী কোনো ডিসিশন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে না আসে ততদিন পর্যন্ত আপনাদের ধরে রাখতে হবে 6 এবং 7 হচ্ছে ন্যূনতম অ্যালাউয়েবল মার্কস ফর সেটিং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে ভর্তি পরীক্ষা আসলে কোয়েশ্চেনটা কীরকম হয়, কারণ আপনারা আমাদের ওই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাদের পার্সোনালি নক করেছেন আমরা যাতে এই কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি, যাতে কিনা আপনারা নিজেরা গাইডলাইন পান এবং আপনাদের প্রিপারেশন নিতে সহজ হয়। আপনারা দেখে আপনারা ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের সাস অ্যাডমিশন কোচিং থেকে একটা গাইড মূলত আমাদের খুব ফেভারিট, যে গাইডটা মূলত অনার্সে এই বিএসসি হেলথ টেকনোলজির স্টুডেন্টরা যারা এইচএসসি এবং একই সাথে ডিপ্লোমা পাস করা তারা এই গাইডটা ফলো করে তারা কিন্তু অনেক পরীক্ষায় তাদের অনেক সহজতর হয়ে যায় এবং এই গাইডগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মডেল টেস্ট দেওয়া আছে, বিভিন্ন লেভেলের ডিফিকাল্টি লেভেলের মডেল টেস্টগুলো দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে আসলে একদম জিরো থেকে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার আজকে ডে 1 থেকে কি প্রিপারেশন হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত আপনার প্রিপারেশনের লেভেলটা কীরকম হবে, কিভাবে মডেল টেস্ট দিবেন, কীভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন, সমস্ত জিনিস ইন ডিটেল এই গাইড বইটার মধ্যে দেওয়া আছে। 600 টাকার বিনিময়ে আপনারা গাইড বইটা সংগ্রহ করতে পারবেন। তো আমরা আজকে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব এবং মোট 100টা কোয়েশ্চেনের মধ্যে আজকে আমরা প্রথম 15টা ইংলিশ নিয়ে কথা বলবো এবং এই 15টা কোয়েশ্চেনে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে ইংলিশে যে 15 মার্কস এই 15 মার্কস পাওয়াটা আসলে কতটা সহজ এবং আপনারা ডেফিনেটলি আপনারা জেনে এটা খুশি হবেন। তো আমরা আমাদের ইংলিশ পার্ট নিয়ে আলোচনা করব। 15টা কোয়েশ্চেন মূলত প্রত্যেকবার ভর্তি পরীক্ষায় আসে এবং আপনাদের আসলে ডিফিকাল্টি লেভেলটা বোঝা উচিত যে আসলে কি ধরনের কোয়েশ্চেন মূলত পরীক্ষায় আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোয়েশ্চেনটা আছে বিএসসি নাইএসটি জেনারেল লেভেলের এইচএসসি লেভেলের যারা আছেন তাদের এই কোয়েশ্চেনটা 2023-24 সালের পরীক্ষায় এসেছিল। প্রথম কোয়েশ্চেনটা ছিল অ্যাপল অফ ওয়ানস আই। এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা মানুষের খুব প্রিয় এবং প্রিয় এক্সট্রিমলি ফেভারিট কোনো ব্যক্তি। তো অ্যাপল অফ এখানে আমরা জানি অ্যাপল দিয়ে বিভিন্ন ধরনের ফ্রেজ আসলে হয়। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয়, ঠিক একইভাবে অ্যাপল অফ ওয়ানস আইজ মানে হচ্ছে একজনের কাছে খুবই ফেভারিট। হ্যাঁ, তো এখানে আমাদের অপশন দেওয়া আছে এক্সট্রিমলি ফেভারিট, 2 নাম্বার দেওয়া আছে বিগ আই বলে কোনো কিছু নাই অ্যাকচুয়ালি, অ্যাপেল লাইক আই, হ্যাঁ আপেলের মতো চোখ, বুঝাই যেতেছে দুইটা জিনিস কমপ্লিটলি ভোগাস, এই দুইটা জিনিস হবে না। হ্যাঁ, অ্যাপেল অফ কালার্ড আইস, তাহলে তিনোটা জিনিস একই রকম এবং যেগুলো আসলে অর্থহীন এবং বোঝা যাচ্ছে যে এটার 1 নাম্বার উত্তরটাই হচ্ছে বেস্ট। সো এখানে যারা বিগ আই বলবেন বা বিগ আই বড় চোখ অর অ্যাপেল লাইক আই অর অ্যাপল কালার্ড আই, এগুলো কিন্তু সবই ভুল উত্তর। তো আমাদের আসলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট। এখানে দেখেন আমাদের অপশনটা দেয়া আছে এক্সট্রিমলি ফেভারিট। 2 নম্বর কোয়েশ্চেনটা আছে দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, আমাদের লুনার শব্দটা, লুনা শব্দের মানে হচ্ছে মুন। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা বলতে পারি হচ্ছে সোলার। হ্যাঁ, সোলার এই শব্দটা হচ্ছে রিলেটেড টু সান। সূর্যের সাথে হলো সোলার, আইসের সাথে হচ্ছে পোলার। ঠিক একইভাবে আমরা যদি বলি সানের সাথে রিলেটেড কি, এটা হবে হচ্ছে সোলার। আর ঠিক একইভাবে মুনের সাথে রিলেটেড কি, এটা হচ্ছে লুনার। তাহলে আমরা কারেক্ট আনসার কি হবে আপনারা এখানে একটু দেখেন। কারেক্ট আনসার আছে সান, আর্থ, মার্স অ্যান্ড মুন। আপনারা মার্স শব্দের মানে হচ্ছে মঙ্গল গ্রহ, মুন মানে হচ্ছে চাঁদ, আর্থ মানে পৃথিবী, সান মানে সূর্য। তাহলে সান তো সোলার, এখানে তো সোলার চাই নাই, লুনার চাইছে, তাহলে কারেক্ট আনসার শুড বি মুন। এখানে দেখেন মুন দেয়া আছে। আচ্ছা, 3 নম্বর উত্তরটা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এখানে নাম্বার থেকে কোয়েশ্চেন এসেছে। আমরা 2টা কোয়েশ্চেন কিন্তু আগে দেখলাম। আমাদের দুইটা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল হচ্ছে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার রিলেটেড কোয়েশ্চেন। নাম্বার রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে এখানে কি আছে,
আমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ফ্রেজ, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ভোকাবুলারি, আর 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, নাম্বার থেকে আসছে প্লুরালাইজেশন। এখানে সিঙ্গুলার নাম্বার ম্যানের আসলে আমরা জানি যে ম্যানের প্লুরালটা হচ্ছে কি MAN, ম্যানটা হচ্ছে সিঙ্গুলার, MEN মেন এটা হচ্ছে প্লুরাল, ম্যান মেন। ঠিক একইভাবে ওমেন, ঠিক একইভাবে এটা হবে হচ্ছে উইমেন। আচ্ছা, পার্সন এটা একজন ব্যক্তি, পার্সনস অনেক ব্যক্তি। ঠিক একইভাবে আপনারা দেখেন একটাই এখানে সিঙ্গুলার ফর্ম রয়েছে, সেটা হচ্ছে ম্যান, যেটা আমরা আলোচনা করেছি। ম্যানটা হচ্ছে সিঙ্গুলার আর এই ম্যানটা হচ্ছে প্লুরাল। তাহলে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে এখানে কারেক্ট আনসারটা আমরা কোনটা পাচ্ছি? ম্যান। তো মেন ম্যান, ঠিক আছে। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ম্যান। আমরা এখানে একটা দেখতেছি প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো এখানে ব্যবহার করা হয়েছে ইজ গুড ড্যাশ ইংলিশ। আমরা জানি যে গুড আফটার হয় না, হ্যাঁ, এখানে গোডের পর একটা স্পেসিফিক প্রেপোজিশন হচ্ছে অ্যাট। আমরা জানি গোড অ্যাট শব্দের মানে হচ্ছে GWD, গোড অ্যাট, এটার মানে হচ্ছে এক্সপার্ট অ্যাট সামথিং, হ্যাঁ, কোনো কিছুতে সে দক্ষ। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার শুড বি গুড অ্যাট, অ্যাট শুড বি দ্য কারেক্ট। সো এখানে অ্যাট, আমরা কারেক্ট উত্তর হিসাবে অ্যাটটাকে বেছে নিব। দেখেন এখানে অ্যাট দেয়া আছে। তারপরে 5 নম্বর উত্তরটা এখানে বুঝাই যাচ্ছে যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। কত সিম্পল কোয়েশ্চেন। আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স কয় ধরনের? 5 ধরনের। অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যান্ড অপারেটিভ সেন্টেন্স। বুঝাই যাচ্ছে যেহেতু এখানে বিস্ময় চিহ্ন রয়েছে, তাহলে দ্য কারেক্ট অ্যান্সার শুড বি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না, কারণ এখানে কোনো ফুল স্টপ ইউজ করা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, কোনো ভার্ব দিয়ে নাই। আর ঠিক একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, কোনো ইন্টারোগেশন নোট নাই বা কোনো চিহ্ন নাই। তাহলে আমরা উত্তরটা কি বললাম? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ অ্যান, এখানে এটা পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন আসে এবং ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন পরীক্ষায় আসে। সো এই দুইটা জিনিস আপনি চোখ বন্ধ করে পড়ে ফেলতে পারেন। ভোকাবুলারি, তারপরে হচ্ছে আপনার প্লুরালাইজেশন, তারপরে হচ্ছে চেঞ্জিং ভয়েস, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে আপনার রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। আপনি জাস্ট এগুলো একটু মন দিয়ে দেখলে এবং সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো যদি ভালো করে দেখেন, ডেফিনেটলি আমরা আশা করি যে আপনি 15 আউট অফ 15 পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়। আমরা জানি যে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস যদি ফুলযুক্ত থাকে, যেমন বিউটিফুল, কালারফুল, ইভেন্টফুল, মিনিংফুল, ওয়ান্ডারফুল, এই ধরনের ফুলযুক্ত, হ্যাঁ, গোলাপ ফুল ছাড়া বা যে কোনো ধরনের ফুল ছাড়া বিউটিফুল যত আছে সবই হচ্ছে অ্যাজেক্টিভ। কারণ অ্যাজেক্টিভের কিছু কমন ইন্ডিকেটর রয়েছে, যেমন আমরা বলতে পারি, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে FUL ফুল, ABLE এবল, IVE মাঝে মাঝে LY, যেমন লাভলি, আমরা কিছু উদাহরণ দিয়ে দিতেছি, লাভলি, ফ্রেন্ডলি, সব না, হ্যাঁ, লাভলি, ফ্রেন্ডলি, তারপরে আছে ইডি, হ্যাঁ, এগুলাকে আমরা যদি কোনো শব্দের শেষে দেখি সাফিক্স হিসাবে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের শেষে মূলত এগুলো থাকে। তো আমরা দেখি নেক্সটে আমাদের উত্তরটা আসলে কি হবে। ইয়েস, ইটস অ্যান অ্যাজেক্টিভ। তো আমরা পরেরটায় যাই, 7 নম্বরটা। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রিয়ালাইজ। এখানেও পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন হয়েছে। দেখেন 2টা কোয়েশ্চেন পাইলেন আপনি। পার্টস অফ স্পিচ 8টা ভালো করে পড়লে, আমি 8টার কথা বলবো না। পার্টস অফ স্পিচ আপনার 8টা পড়ার কোনো দরকার নাই, আপনি মাত্র পড়বেন হচ্ছে অ্যাজেক্টিভ, এখান থেকে কোয়েশ্চেন সবসময় আসে। 2 নাম্বার ভার্ব, 3 নাম্বার হচ্ছে নাউন এবং 4 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব। এই 4টা জিনিস যদি আপনি ভালো করে পড়েন, তাহলে এই 4টা থেকে আপনি পরীক্ষায় কমন পাবেন। তো আমরা এখানে দেখি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিয়েলাইজ। রিয়েলাইজ হচ্ছে রিয়েলাইজেশন, হ্যাঁ, তাহলে রিয়েলাইজেশন এখানে অপশন দেওয়া আছে। রিয়েল না, রিয়েল একটা অ্যাজেক্টিভ, রিয়েলটা হচ্ছে অ্যাজেক্টিভ, রিয়ালিটি নাউন, ITY আছে, রিয়েলাইজড ইডি যোগ আছে, এটা অ্যাজেক্টিভ। তাহলে এইটাও অ্যাজেক্টিভ, এইটাও অ্যাজেক্টিভ, এইটা নাউন। তাহলে নাউনটা মানে মূলত এখানে হবে রিয়েলাইজের স্পেসিফিক নাউন হচ্ছে রিয়েলাইজেশন। আচ্ছা, তো আমরা এখন একটু দেখব যে আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি কি। রিয়েলাইজেশন,
তারপরে আমরা দেখি প্রপার নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ। দেখেন এখানেও কিন্তু পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসছে। আমি বারবার বলি যে পার্টস অফ স্পিচটা হচ্ছে আপনার কি, আপনার মূল অ্যাকচুয়ালি চাবিকাঠি যদি আপনি সফল হতে চান। পার্টস অফ স্পিচ এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি দেখেন প্রপার নাউনটা ব্যবহৃত হয় কিসের পরিবর্তে। তো আমরা জানি যে প্রপার নাউনটা কি। প্রপার নাউনটা হচ্ছে এখানে দেখেন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। হ্যাঁ, এখানে নাউন বলা হয়েছে প্রপার নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন। আমরা জানি প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউনটা হচ্ছে কি, যে সমস্ত নাউন দিয়ে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায়। যেমন ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে অপু, যদি আমি একটা ছেলে, ছেলেটা হচ্ছে কমন নাউন। আপনিও ফর এক্সাম্পল আপনি যদি ছেলে হন তাহলে আপনি কমন নাউন, আপনি যদি একজন পিতা হন ফাদার, এটা কমন নাউন। কিন্তু আপনি অপু নামটাকে বলতে হবে প্রপার নাউন, কারণ অপু বললে স্পেসিফিকলি আমাকেই বোঝায়। বাট আমি যদি বলি ছেলে, আমি একটা ছেলে, ছেলে বলে রহিম, করিম, যদু, মধু, কদু, যে কাউকে বোঝাতে পারে। তো এখন দেখেন 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভেপার ওয়েন ইট ইজ হিটেড। এখানে প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন করা হয়েছে। তো আমরা একটু 3-4টা অপশন দেওয়া আছে। আমরা জানি যে চেঞ্জেস তো পরিবর্তন হয় একটা থেকে আরেকটা হওয়া। হ্যাঁ, তো চেঞ্জেসের পরে বাই হয় না, ফর হয় না, ইন হয় না, উত্তরটা হবে চেঞ্জেস ইন টু। হ্যাঁ, কী হবে উত্তরটা আমরা একটু দেখি। চেঞ্জেস ইনটু, এখানে দেখেন আমাদের একটা কথা আসলে না বললেই না, আমরা টার্নের কথা বলতে পারি, TUR, টার্ন ইনটু। তারপর হচ্ছে ডিভাইডেড ইনটু। হ্যাঁ, তা টার্ন ইনটু, ডিভাইডেড ইনটু, আরেকটা হচ্ছে চেঞ্জ ইনটু। হ্যাঁ, তিনোটার সাথে কিন্তু আমরা আসলে ইনটু ব্যবহার করি। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার শুড বি ইনটু। এখানে দেখেন 10 নম্বর একটা ট্রান্সলেশন রয়েছে, বলা হচ্ছে ট্রান্সফরমেশন রয়েছে। ট্রান্সফর্ম ইনটু affirmative sentence. No other animal is as useful as the cow. No other animal is as useful as the cow. এবং মনে রাখতে হবে এটা একটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আপনি দেখেন ইউজফুলটা অ্যাজ এর ভিতরে রয়েছে, অ্যাজ ইউজফুল অ্যাজ, যেহেতু ইউজফুলটা অ্যাজ, দুইটা অ্যাজের ভিতরে রয়েছে, এটা পজিটিভে আছে। তাহলে পজিটিভটাকে যখন আমরা কি করব, আমরা এটাকে যখন আমরা অ্যাফার্মেটিভ করতে চাইবো তখন আমরা কি করব, এখানে আমার সুপারলেটিভ ডিগ্রিটা কনভার্ট করে ফেলতে হবে। তাহলে সাবজেক্টকে দ্য কাউ, এখানে ভার্ব কোনটা, ইজ, দ্য কাউ ইজ। আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দ্য কাউটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। আমরা সবার আগে সাবজেক্ট ভার্ব দিলাম, সূত্র অনুসারে একটা দি ব্যবহার করতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। এবং এই যে ইউজফুল আছে, এই ইউজফুলের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে মোস্ট ইউজফুল। আর অ্যানিমালটা বাকি রয়ে গেছিলো, এটা অ্যানিমেল এখানে চলে আসলো। তাহলে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল। কীভাবে হলো উত্তরটা, দ্য কাউটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, দাটা হচ্ছে মূলত এখানে সূত্র অনুসারে আমার সুপারলেটিভে লাগে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে। তো যার কারণে আমরা কারেক্ট আনসারটা কী হবে আমরা একটু দেখে নিই। দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল, এটা একই সাথে অ্যাফার্মেটিভ এবং একই সাথে হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, তারপর হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই প্যাসিভ থেকে কোয়েশ্চেন হবে। হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্ব, প্যাসিভ থেকে ট্রান্সলেশন, এগুলো মূলত আসে। তো এখানে দেখেন যে অপশনটা দেওয়া আছে, আমরা অপশনটা একটু যদি কনসাল্ট করি, এখানে অবজেক্ট হচ্ছে মিট। আমরা সবার আগে কি দিব, আমরা মিটটাকে নিয়ে আসবো সবার আগে, মিট ইজ। 2 নাম্বার এখানে আমরা টু বি ভার্ব ইজ ব্যবহার করেছি কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে। এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট। এটা প্রেজেন্ট থাকার কারণে আমরা কি ব্যবহার করব, ইজ। আর এই কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, আমরা সূত্র অনুসারে এটা বাই ব্যবহার করব। আর এই শিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হার। তাহলে উত্তরটা কি হলো, মিট ইজ কুকড বাই হার। অবজেক্ট টু বি ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম বাই এবং সাবজেক্টটাকে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কারেক্ট আনসার হবে মিট ইজ কুকড বাই হার। 12 নম্বরটা দেখেন, পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড বাই। এত সহজ এবং আপনি আসলে ম্যাসমারাইজড হয়ে যাবেন এই কোয়েশ্চেনটা দেখে। দেখেন এখানে বাইয়ের এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটা হচ্ছে ভুল, বানানটা ভুল। বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কখনো বাইড হইতে পারে না, এটা হবে বট। হ্যাঁ, বাইয়ের পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। হ্যাঁ, এটা ব্রট হবে না, কারণ আমরা জানি যে ব্রিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। ব্রিং, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে BROUGHT। ব্রিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট, বাট বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। তো আমাদের কারেক্ট অ্যান্সার এইটা। 13 নম্বরটা দেখেন, ইউজুয়ালি গো টু স্কুল। না, আমরা এখানে আবার আরেকটা প্রেপোজিশন পাচ্ছি। তাহলে পার্টস অফ স্পিচ কেন্দ্রিক পরীক্ষা, সোজা কথা। আমরা এখন পর্যন্ত 5টা, এই 15টা কোয়েশ্চেনের মধ্যে 5টা কোয়েশ্চেন পেলাম যেটা পার্টস অফ স্পিচ রিলেটেড। আর পার্টস অফ স্পিচ যদি আপনি ভালো করে পড়তে পারেন, ডেফিনেটলি ইউ ক্যান এক্সপেক্ট
এক্সপেক্ট টু গেট চান্স ইন দ্য অ্যাডমিশন টেস্ট, এটা যত কম সংখ্যাই হোক না কেন। তো ইউজুয়ালি উই গো টু স্কুল অন ফুট, অন ফুট মানে পায়ে হেঁটে স্কুলে যাওয়া। আমরা উত্তরটা দিব হচ্ছে অন ফুট। কেন আমরা অন ফুট দিব? কারণ আমরা জানি যে অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে স্কুলে যাওয়া। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, যদি এখানে অপশনটা ভুল আছে, এটা হবে হচ্ছে অন ফুট। আচ্ছা, তারপর এটা কি বলছে এখানে, হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড। আমি আপনাদেরকে অ্যাজেক্টিভের ইন্ডিকেটরে দেওয়ার সময় আমি একটা ইন্ডিকেটরের কথা বলছিলাম, এলওয়াই। মনে রাখবেন এলওয়াইয়ের একটা ম্যাজিক রয়েছে। কি ম্যাজিক? যখন কোনো অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তখন এটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব থেকে যখন আপনি এলওয়াই মাইনাস করবেন তখন এটা অ্যাজেক্টিভ হবে। এটা মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব যদি হইতে হয় তাহলে অবশ্যই এলওয়াই যুক্ত পার্টস অফ স্পিচের থেকে এলওয়াই মাইনাস করলে এটা অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা যদি বলি নার্ভাসলি, নার্ভাসলি, দেখেন আমরা পরীক্ষাটা করি, এলওয়াইটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস করলাম, দেখেন নার্ভাস একটা অ্যাডজেক্টিভ। তাইলে আমি অবশ্যই বলবো নার্ভাসলি একটা অ্যাডভার্ব। নার্ভাসলি একটা অ্যাডভার্ব। কেন নার্ভাসলি অ্যাডভার্ব? কারণ এলওয়াই বাদ দিলে নার্ভাসটা অ্যাডজেক্টিভ থাকে। তাহলে অ্যাডভার্ব থেকে এলওয়াই বাদ দিলাম, অ্যাডজেক্টিভ রইল বলে এটা পুরাটাকে অ্যাডভার্ব বলবো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, এই যে এখানে আমরা ফ্রেন্ডলির কথা বলতেছি, ফ্রেন্ডলির এলওয়াই যদি আপনি বাদ দেন থাকে ফ্রেন্ড, এটা নাউন। তাহলে নাউনের সাথে এলওয়াই বাদ দিলে, যোগ করলে কখনো অ্যাডভার্ব হয় না, এটা হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি আমাদের পরের অপশনটা কি আছে। ইয়েস, এটা ফ্রেন্ডলি। তারপর এটা হচ্ছে 15 নাম্বার, দিস লাস্ট ওয়ান। তো এখানে বলা হয়েছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেভ। ব্রেভ মানে সাহসী, আমরা জানি ব্রেভ মানে কি, সাহসী। তো এটার সিনোনিম কিন্তু ফিয়ারফুল মূলত হবে না। ফিয়ারফুল অত হচ্ছে যেখানে ভয় রয়েছে। কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, আর টিমিড মানে ভীতু। এখানে ব্রেভ শব্দের পুরা বিপরীত যে শব্দটা, এটা ডি নাম্বারে একটা অপশন ছিল, অপশনটা খুব সম্ভবত মানে টেকনোলজিক্যাল কোনো কারণে আসতে পারতেছে না। সো এইটার কারেক্ট অ্যান্সার হবে ডি, নট ফেয়ারফুল, কাওয়ার্ড না, টিমিডও না। টিমিড বানান TIMID, TIMID। হ্যাঁ, তো এই তিনটে অপশনে কোনোটাই হবে না, ডি নাম্বার অপশন যেটা নাই সেটা হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আসলে ইংলিশ পার্টটা আমার সাথে শোনার জন্য এবং আমার এই বিশ্লেষণগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন। ডেফিনেটলি আমাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন সাবজেক্টের উপর আপডেটেড ভিডিওগুলো আসবে। ওকে, আপনারা আশা করছি ইংরেজি 15টি প্রশ্নের সমাধান দেখে নিয়েছেন, যেটা কিনা আমাদের গত বছরে বিএসসি ইন আইএসটি জেনারেল শিক্ষার্থীদের জন্য ছিল, অর্থাৎ এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য। এখন আমরা সাধারণ জ্ঞানের মোট 10টি প্রশ্ন সমাধান করব। সাধারণ জ্ঞানে আমাদের যেই সিলেবাস সেটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ, এবং সাম্প্রতিক থেকে আমাদের প্রতি বছর কিছু প্রশ্ন আসে। সো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন, মহেশখালী, সন্দ্বীপ, কুতুবদিয়া। সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। এবং এখানে কিন্তু 4টা দ্বীপ দেওয়া আছে। আমরা পাশাপাশি 4টা দ্বীপের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নিব, এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু আপনার আমাদের পেইড ব্যাচের ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করা হবে। আজকে আমরা যেহেতু প্রশ্ন সমাধান করছি, খুব দ্রুত প্রশ্নগুলো দেখে নিব। টোটাল আমাদের 100টা প্রশ্ন থাকবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সর্ব উত্তরের জেলা হচ্ছে আমাদের পঞ্চগড়, এবং এই রিলেটেড আরও কিছু প্রশ্ন আছে। সর্ব উত্তরের জেলা, সর্ব দক্ষিণের জেলা, সর্ব পূর্বের জেলা, সর্ব পশ্চিমের জেলা, এবং সর্ব উত্তরের উপজেলা হচ্ছে আমাদের তেঁতুলিয়া, সর্ব দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। আর 3 নম্বর প্রশ্নটি আছে, কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর 1974 সালে, এবং জাতিসংঘের 29তম অধিবেশনে 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, এবং বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ ছিল। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? আমরা সবাই জানি সুনামগঞ্জে। সুনামগঞ্জ হচ্ছে একে হাওরের রাজধানী বলা হয়। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে কোন দেশের 2টি সীমান্ত রয়েছে? আমরা সবাই জানি ভারত ও মায়ানমার, এবং ভারত ও মায়ানমার অর্থাৎ এই সীমান্ত নিয়ে যে স্ক্রিনে যেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর কিন্তু এখান থেকে আপনার কোনো না কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। অর্থাৎ বাংলাদেশের সাথে যে 2টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে টোটাল 4156 কিলোমিটার,
এবং মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। এবং মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা 3টি, সেটি হচ্ছে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে 30টি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে আমরা সবাই জানি, এটা হবে সৈয়দ মইনুল হোসেন, এবং তিনি জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থপতি। আপনারা বাকি যেই 3জন বিখ্যাত ব্যক্তি আছে তাদের ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। 7 নম্বর যে অপশনটা আছে, প্রতি বছর কিন্তু এই প্রশ্নটা কোনো না কোনোভাবে আইএসটি ভর্তি পরীক্ষা বলেন, অন্যান্য ভর্তি পরীক্ষায় কিন্তু এটা আসে। খুবই সহজ প্রশ্ন। মহান মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য কতজন ব্যক্তি বীরশ্রেষ্ঠ খেতাব লাভ করেন? সঠিক উত্তর হবে 7 জন। এবং এই রিলেটেড কিন্তু স্ক্রিনের এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে 1973 সালের 15ই ডিসেম্বর বাংলাদেশ সরকার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল 676 জন। এখন কিন্তু এটা 672 জন। 4 জন ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে যারা কিনা শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ছিল, এবং এটা 2021 সালে বাদ দেওয়া হয়েছে। এটা এখন ভবিষ্যতে চেঞ্জ হবে কি হবে না এটা আমরা দেখতে পাবো সামনে। আর টোটাল ছিল 676 জন, এবং 4 জনকে বাদ দিয়ে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক বর্তমানে 672 জন আছে। সো এই ছিল আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। আমরা পরবর্তী পার্টে চলে যাব, এবং বাকি যে 3টা প্রশ্ন আছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে। এই প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, সো এটা আমরা না দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই আজকের এই লাইভ প্রোগ্রামটিতে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় বিএসসি ইন আইএসটি ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে বিগত সালের প্রশ্ন সমাধান। তো আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলি সমাধান পর্ব থেকে আমাদের এই ধারাবাহিকতা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্নটি, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? আচ্ছা, শব্দের বেগ সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। কারণ এই যে শব্দটা একটা তরঙ্গ আকারে চলে, এবং এই কঠিন পদার্থের অণুগুলো কেমন? কঠিন পদার্থের অণুগুলো হচ্ছে খুবই নিকটে। তো এই কারণে যখন একটা তরঙ্গ এর মধ্যে দিয়ে প্রবেশ করে, তো অণুগুলোর মধ্যে কম্পন বেশি অনুভূত হয় এবং খুব দ্রুত এটা পরিবহন করে, এবং শব্দের বেগ সব থেকে বেশি হয়। কিন্তু তরল পদার্থে তুলনামূলক কম থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থে শব্দের বেগটা আরো বেশি কম থাকে। তার মানে শব্দের বেগ সব থেকে বেশি কঠিন পদার্থে এবং সব থেকে কম হচ্ছে গ্যাসীয় পদার্থে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, বলছে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 90 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই রিলেটেড প্রশ্নগুলি এরকম ভর্তি পরীক্ষায় থাকে। আচ্ছা, প্রথমে বলে নিই ভর কাকে বলে। ভর হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এবং এর একক হচ্ছে কেজি। কেজি দিয়ে একে প্রকাশ করি। এটা একটা হচ্ছে ধ্রুব রাশি, অর্থাৎ এই ভরটা এই মহাবিশ্বের সর্বত্রই সমান থাকে। তার মানে এই ভূপৃষ্ঠেতে কোনো বস্তু যদি 90 কেজি হয়, ও চাঁদেও এটার হচ্ছে যে ভর 90 কেজি হবে, বা হচ্ছে যে আদার কোনো জায়গায় যদি থাকে, মঙ্গল গ্রহের কথা যদি আমরা বলি, সেম 90 কেজি হবে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে ওজনটা ডিপেন্ড করে অভিকর্ষ ত্বরণ, অথবা অভিকর্ষ ত্বরণের উপরে ডিপেন্ড করে পৃথিবীতে, কিন্তু চাঁদের অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। তখন তখন আবার হচ্ছে যে আমরা ওজনটা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, ওজনটা যখন আমরা বের করব, W ইজ ইকুয়াল টু mg, অর্থাৎ m হচ্ছে এখানে বস্তুর ভর, এটা হচ্ছে যে m দিয়ে প্রকাশ করব, 90 গুণ অভিকর্ষ ত্বরণ হচ্ছে যে 9.8। 9.8 যেটা আসবে সেইটা হচ্ছে যে আমার ওজন। ওজনটা হচ্ছে যে আমরা হচ্ছে যে অত নিউটন দিয়ে প্রকাশ করব ওজন।
একইভাবে চাঁদের যদি ওজন নির্ণয় করে, চাঁদের ওজন হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 অর্থাৎ চাঁদের অভিকর্ষ ত্বরণ, চাঁদের ক্ষেত্রে জি অফ মুন ইজ ইকুয়াল টু 9.8 ডিভাইডেড বাই 6 মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এর একক, মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন এই যে যেটা আছে 9.8 ডিভাইডেড বাই 6, এটা দিয়ে যদি আমি কোনো বস্তুর ভরকে গুণ করি, তখন আমি ওই চাঁদে ওইটার অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো। কিন্তু এখানে যেহেতু ভরটা হচ্ছে একটা ধ্রুব রাশি, এটার কোনো পরিবর্তন নেই, মহাবিশ্বের সর্বত্রই ভরের মান সমান। আচ্ছা, দেন আমরা চলে যাই আহ আচ্ছা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভটিতে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তী সময় আমাদের এই লাইভটি দেখবেন, তারা যদি হচ্ছে যে আমাদের বিএসসি আইএসটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতেছেন, এমন কেউ যদি থাকেন, তারা হচ্ছে যে প্রিপারেশন নিতে চাচ্ছেন, আমরা হচ্ছে আচ্ছা, আপনাদের নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি এবং গ্রুপটা যদি আপনারা জয়েন হতে চান, তাহলে হচ্ছে যে কমেন্টে আপনারা অ্যাড মি কমেন্ট করুন, আমরা আপনাদেরকে আপনাদের একটা গ্রুপে অ্যাড করে দিব এবং সেখানে আপনারা আপনাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবেন। এটা অফ হয়ে গেল কেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্ব দ্বিগুণ করলে শব্দের তীব্রতা ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, কোন কালার নিব আমি? হুম, হ্যাঁ, এটা শেষ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতার আহ, ক্ষেত্রে কোনটি সঠিক হবে? আগে হচ্ছে যে আমরা শব্দের তীব্রতা এবং যে দূরত্বের উৎস, সেটা হচ্ছে যে আমরা সম্পর্কটা দেখি। সম্পর্কটা হচ্ছে যে আহ, আচ্ছা, আই সমানুপাতিক 1/r কিউব, 1/r কিউব, অর্থাৎ আহ, হচ্ছে শব্দের তীব্রতা দূরত্বের ঘনমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যদি হচ্ছে আমরা দ্বিগুণ করি, দূরত্ব যদি দ্বিগুণ করি, আর এর ক্ষেত্রে হচ্ছে যদি আমরা আই সমানুপাতিক 1/2 দ্বিগুণ করব 2r, যদি দ্বিগুণ করি সেক্ষেত্রে হচ্ছে আমার আই সমানুপাতিক 1/8 8r কিউব, 8r কিউব হবে। অর্থাৎ আবার যদি দূরত্ব দ্বিগুণ হলে, আচ্ছা সরি, এটা হচ্ছে স্কয়ার হবে, স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে 4, অর্থাৎ এটা 4 গুণ হচ্ছে যে হ্রাস পাবে, 4 গুণ হ্রাস পাবে, এটা হচ্ছে যে অ্যান্সার হচ্ছে সি, 4 গুণ হ্রাস পাবে। অর্থাৎ হচ্ছে যে আদি যে দূরত্ব আদি যে তীব্রতা আছে সেই তীব্রতার 4/1 হবে। এটা সমান সম্পর্কটা হচ্ছে যে আই সমানুপাতিক 1/r², অর্থাৎ আর এর মান যত হবে তত আর এর মান যদি আমাদের এখানে দ্বিগুণ করি 2r, অর্থাৎ হচ্ছে যে হবে 4r², 4r² হলে তাহলে হচ্ছে যে দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা 4 গুণ হ্রাস পাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে আসছে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটি? বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ হচ্ছে যে সোনা, কারণ সোনা হচ্ছে একটা ধাতু, আহ সোনা হচ্ছে একটা ধাতু এবং হচ্ছে যে এর পরিবাহিতা খুবই বেশি। বাকি যে আছে কাঁচ, প্লাস্টিক, এগুলি হচ্ছে যে অপরিবাহী পদার্থ, অপরিবাহী। আচ্ছা, অপরিবাহী। অপরিবাহী এবং পরিবাহীর সংজ্ঞাটা হয়তোবা আমাদের সকলেরই জানা আছে। পরিবাহী পদার্থ কি? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, আর অপরিবাহী পদার্থের মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে না। কোন কালার নিব? কোন কালারটা নিলে ভালো হবে? হোয়াইট।
আচ্ছা, হোয়াইট। অপরিবাহী পদার্থ আর হচ্ছে যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজেই পরিবহন করতে পারে তাদেরকে সুপরিবাহী পদার্থ বলে। আর হচ্ছে যে এখানে সুপরিবাহী হওয়ার কারণ হচ্ছে যে এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হওয়ার কারণ কি? এই যে সূর্যের চারপাশে পৃথিবী কি করে? পৃথিবী হচ্ছে যে ঘূর্ণায়মান থাকে। অর্থাৎ আমরা যদি পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা দেখি, কোনো বস্তুর গতিপথ যদি এমন হয় কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। ধরো হচ্ছে যে আমরা এই একটা বিন্দুর কথাই চিন্তা করি, এইটা নির্দিষ্ট সময় পর পর এভাবে হচ্ছে যে অতিক্রম করবে। কি কারণে অতিক্রম করবে? 365 দিন পর পর এই বিন্দুটাকে অতিক্রম করবে। এইটা হচ্ছে যে কি ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এখানে পর্যায়বৃত্ত গতি আর স্পন্দন গতি কোনটা? স্পন্দন গতি হচ্ছে যে সরল দোলকের গতি। একটা সরল দোলক কি করবে? একটা নির্দিষ্ট দিকে হচ্ছে যে পূর্ণ চক্র সম্পন্ন করতে হচ্ছে যে পূর্ণ পর্যায়কাল সম্পূর্ণ করার অর্ধেক সময় এদিকে থাকবে আর বাকি অর্ধেক সময় এদিকে থাকবে। সেটা হচ্ছে যে একটা দোলনের গতি, যেটা স্পন্দন গতি। স্পন্দন গতিটা হচ্ছে যে সরল দোলকের গতির উদাহরণ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দীপন তীব্রতার একক কি? দীপন তীব্রতা এটা একটা মৌলিক রাশি এবং এর একক হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দীপন তীব্রতার একক হচ্ছে যে ক্যান্ডেলা। ক্যান্ডেলা মুখস্থ রাখতে হবে। এবং ক্যালভিনটা কিসের? ক্যালভিনটা হচ্ছে যে তাপমাত্রার একক। তারপর হচ্ছে যে মোল কি? পদার্থের পরিমাপের একক। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে যে কারেন্ট, কারেন্টের হচ্ছে যে একক। এগুলি সবই মৌলিক রাশি। পরবর্তী চলে যাই, কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি? কম্পিউটারের মেমোরি যেখানে হচ্ছে যে তথ্য সংরক্ষণ করে তাই হচ্ছে যে মেমোরি। মেমোরিটা হচ্ছে যে সিলিকন দিয়ে তৈরি থাকে। সিলিকন অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ এবং এর মধ্যে এই সিলিকন দিয়ে এই কম্পিউটারের মেমোরি তৈরি করা হয়। এবং কম্পিউটারের অন্যান্য যে ডিভাইসগুলি আছে সে অধিকাংশই এই সিলিকনের দিয়ে তৈরি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াসকে কোনটি দ্বারা আঘাত করা হয়? আচ্ছা, কোনটি দ্বারা আঘাত করা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া? আগে আমাদের হচ্ছে যে ফিশন এবং ফিউশন এই বিক্রিয়াটির পার্থক্য জানতে হবে। আচ্ছা, ফিশন ফিশন বিক্রিয়া কি? যে প্রক্রিয়া নিউক্লিয়াসে কোনো বড় এবং ভারী মৌলর নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হয় সেটা হচ্ছে যে কি ফিশন। ফিশন ফিশন ধরি ইউরেনিয়াম, এই ইউরেনিয়ামকে ভেঙে আমি কিসে কিসে পরিণত করতে পারবো? ইউরেনিয়ামকে আমি পরিণত করতে পারবো হচ্ছে যে এবং ক্রিপ্টনে। তো এইখানে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ভারী মৌল এবং ভারী মৌল থেকে পর্যায়ক্রমে কি উৎপন্ন করবে? ছোট ছোট দুইটা মৌল উৎপন্ন করবে। মানে ছোট বলতে এই ইউরেনিয়ামের থেকে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট উৎপন্ন করবে। এই জন্য হচ্ছে ফিশন। এবং এই বিক্রিয়ায় যে আঘাত করবে সেটা থাকবে হচ্ছে যে নিউট্রন। নিউট্রন দ্বারা হচ্ছে যে একে আঘাত করবে। নিউট্রনের যদি আমরা যদি ভর লিখি, নিউট্রনের হচ্ছে ভর হচ্ছে 1 এবং হচ্ছে যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 0। এটা হচ্ছে নিউট্রন। এই নিউট্রন দ্বারা আঘাত করে। নিউট্রন হচ্ছে আহ, আধানহীন একটা কণিকা। আচ্ছা, তা প্রোটন হচ্ছে, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের আধান হচ্ছে যে নেগেটিভ, ঋণাত্মক। আচ্ছা, এই হচ্ছে যে ফিউশন। আর ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটবে। ফিউশন বিক্রিয়া কি? ফিউশন বিক্রিয়াটায় ছোট ছোট পরমাণু মিলিত হয়ে কি করবে? একটা বৃহৎ বৃহৎ ভর বিশিষ্ট পরমাণু গঠন করবে। এখানে ফিশনের নামটা যেহেতু ছোট, এজন্য এইখানের উৎপন্ন পরমাণুগুলিও হচ্ছে যে ছোট ছোট হবে। এটা হচ্ছে যে ফিশন আর এটা হচ্ছে যে ফিউশন নামটাও বড় আর উৎপাদটাও কি হবে? উৎপাদটাও অনেক বড় হবে। এই হচ্ছে ফিউশন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তার পরবর্তীতে চলে যাই, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন? তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় হচ্ছে যে ঊর্ধ্বমুখী বলের জন্য। ঊর্ধ্বমুখী বলের জন্য।
ঊর্ধ্বমুখী একটা বস্তু যখন হচ্ছে যে তরলের ভিতর নিমজ্জিত হতে থাকে, এর হচ্ছে যে অভিকর্ষ ত্বরণের কারণ নিম্নের দিকে নিচের দিকে হচ্ছে যে চলতে থাকে, কিন্তু ঊর্ধ্বমুখী একটা বল আছে, তরলটার ঊর্ধ্বমুখী বলের কারণে এই বস্তুটা ওজন হারায় বা ওজনহীনতা অনুভব করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা আগে আমাদের জানতে হবে কৌণিক ভরবেগ পরিবর্তনের হারটা কেমন। কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এল। তাহলে এর পরিবর্তনের হার ডিএল ডিভাইডেড বাই ডিটি। ডিএল ডিভাইডেড বাই ডিটি কিসের সমান? টর্কের সমান। টর্ক, টর্কের সমান। আচ্ছা এবার আমি হচ্ছে কৌণিক ভরবেগ এবং টর্ক নিয়ে একটু আলোচনা করি। কৌণিক ভরবেগটা কি? ভরবেগের মতনই একটা রাশি। ভরবেগ সম্পর্কে আমাদের ধারণা আছে, ভর এবং বেগের গুণফল, যেটা আমরা পি দিয়ে প্রকাশ করি। কিন্তু কৌণিক ভরবেগের ক্ষেত্রে কথা থাকলে সেখানে হচ্ছে যে আমাদের কি করতে হবে? পি ইজ ইকুয়াল টু আর ক্রস, সরি পি না, এটা হচ্ছে যে এল, কৌণিক ভরবেগ এল হবে, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, কৌণিক ভরবেগ ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে যে এর যে ভরবেগের গুণফলই হচ্ছে যে কৌণিক ভরবেগ। সেম ভাবে টর্কটা হচ্ছে যে বলের অনুরূপ রাশি, আর ক্রস হচ্ছে যে এফ, বলের অনুরূপ রাশি। যেহেতু বল কাকে বলে আমরা জানি, বল হচ্ছে যে কি, বল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। মানে বল এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। যেহেতু এফ এর অনুরূপ রাশি ভরবেগের কৌণিকের ক্ষেত্রে এফটা রূপান্তরিত হয়ে যায় টর্কে এবং পিটা রূপান্তরিত হয়ে যায় কিসে? পিটা রূপান্তরিত হয়ে যাবে কৌণিক ভরবেগ এলে। অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান? টর্কের সমান। এইটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, টর্কের সমান। ঠিক আছে। তারপরে পরবর্তী চলে যায়, উত্তল দর্পণের কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণটা কেমন? উত্তল দর্পণটা হচ্ছে যে দেখতে এই যে এরকম অবতল পাশে প্রলেপ লাগানো থাকে, পাড়া লাগানো থাকে, এবং হচ্ছে যে যে উত্তল পাশটা দর্পণের মতন কাজ করে, সেটাই হচ্ছে যে কি উত্তল দর্পণ। উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণের একটা ব্যবহার হচ্ছে যে গাড়ির রিয়ার ভিউ মিররে। আচ্ছা, তার পরবর্তীতে চলে যাই, আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা যায়? আলোকবর্ষ। আচ্ছা আলোকবর্ষের সংজ্ঞাটা আমরা একটু বুঝি। আলোকবর্ষ হচ্ছে যে আলোর বেগ সম্পর্কে আমরা সকলেই জানি, সি ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আলো হচ্ছে যে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তো আলো এই বেগ নিয়ে 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেইটাই হচ্ছে আলোর বর্ষ, সেটা হচ্ছে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে যে আলোক বর্ষ। তো এই আলোক বর্ষটা কিসের ব্যবহার করলাম আমরা? যে দূরত্ব যাবে আলো এই বেগ নিয়ে 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেইটাই হচ্ছে যে কি আলোক বর্ষ। তার মানে আলোক বর্ষ দিয়ে অবশ্যই আমরা কিসের একক বের করব? দূরত্বের একক, দূরত্বের একক। তারপরে পানির তুলনায় পারদ কত গুণ বেশি? কত ঘন পানির তুলনায় পারদের ঘনত্ব কত গুণ বেশি? পারদ তো অবশ্যই ঘন, এটা পানির তুলনায় অবশ্যই এটা ঘন। এর হচ্ছে যে ঘনত্ব হচ্ছে যে 13.6 গুণ বেশি। আচ্ছা, তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে যে কেরোসিন আবার পানির তুলনায় কিন্তু হালকা। এটা প্রশ্নে আসে, কেরোসিন কি পানির তুলনায় হালকা নাকি ভারী এটা। তারপর শক্তির মাত্রা হলো, আচ্ছা শক্তির মাত্রা, আমরা শক্তিটা হচ্ছে যে কি কাজ, হ্যাঁ এখানে। আচ্ছা শক্তিটা হচ্ছে যে ই ইজ ইকুয়াল টু শক্তি, ই ইজ ইকুয়াল টু এফ এস। এফ এফ কে আবার আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ এস। এম কে আবার এম, আচ্ছা তাহলে আচ্ছা হয়ে গেল। তাহলে এখন এমটা হচ্ছে আমাদের কি বস্তুর ভর। আগে জানতে হবে আমাদের আহ ভরের মাত্রা কি। ভর ভর হচ্ছে যে, আমরা প্রত্যেকটার মাত্রা লিখে দিই, ভরের মাত্রা হচ্ছে যে এম। তারপরে ত্বরণ হচ্ছে যে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু
এবং হচ্ছে এস এ হচ্ছে স্মরণ, স্মরণের মাত্রা হচ্ছে যে এল। তাহলে আমরা এখানে সবগুলি বসাই এম এল টি ইনভার্স 2 এবং এস হচ্ছে যে এল। তাহলে কি হলো, এম এই দুইটা এল মিল হলো এল স্কয়ার টি পার 2, এল স্কয়ার টি পার 2, অর্থাৎ এম এল স্কয়ার টি পার 2 হচ্ছে যে আমাদের অ্যান্সার এ নাম্বারে যেটা দেয়া আছে। এভাবে হচ্ছে যে আমাদের যে মেইন যে মৌলিক রাশিগুলি এদের মাত্রা মনে রাখলে আমরা হচ্ছে যে বাকি যত রাশি আছে সব কিছুর মাত্রা মনে রাখতে পারবো, বের করতে পারবো আর কি। আচ্ছা, জলবিদ্যুতের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? জলবিদ্যুতের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিদ্যুৎ শক্তি, না আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিভব শক্তি ব্যবহৃত হয়। বিভব শক্তি কি, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে, যে অবস্থায় আছে সে অবস্থা থেকে পরিবর্তন করার ফলে যে শক্তির উৎপন্ন হয় সেটা হচ্ছে বিভব শক্তি। জলবিদ্যুতের ক্ষেত্রে কি হয়? নিচের কোনটি মৌলিক রাশি এটা নিয়ে আলোচনা করি। মৌলিক রাশি হচ্ছে সাতটি। সাতটির মধ্যে কি আছে? দৈর্ঘ্য, ভর, তারপরে হচ্ছে যে সময়, আহ, সময়, তারপর হচ্ছে যে কি তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, এগুলি হচ্ছে মৌলিক রাশি। এই মৌলিক রাশিগুলি একদম মুখস্থ রাখতে হবে এবং এদের ভর এবং মাত্রাও মনে রাখতে হবে। এখানে কি আছে? এখানে হচ্ছে যে শক্তি, যেটা হচ্ছে যে যৌগিক রাশি, তাপ যৌগিক রাশি, ঘনত্ব যৌগিক রাশি। তো অবশিষ্ট আমাদের কি থাকে? অবশিষ্ট থাকে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তাপ দেওয়া আছে। তাপ কিন্তু হচ্ছে মৌলিক রাশি নয়, তাপ একটা যৌগিক রাশি, বাট তাপমাত্রাটা হচ্ছে আবার যৌগিক রাশি। তাপমাত্রার একক হচ্ছে যে কেলভিন, এছাড়াও সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট দিয়েও এটা পরিমাপ করা যায়। অপরদিকে তাপ, এটা হচ্ছে এক প্রকার শক্তি, এটাকে হচ্ছে যে এর একক হচ্ছে যে জুল। আহ ঠিক আছে। তারপরে উম, মৌলিক রাশি চলে গেল। মৌলিক রাশির পরে অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে? অর্ধপরিবাহী ডায়োডটা হচ্ছে যে এইরকম। অর্ধপরিবাহী ডায়োডের একটা বর্তনী, এটা হচ্ছে যে এন এবং হচ্ছে যে পিএন যে জাংশন, এটা হচ্ছে যে অর্ধপরিবাহী দুইটাই। এইটা দ্বারা কি তৈরি করা হয়? এই ডিভাইসটা দ্বারা মূলত রেকটিফায়ার তৈরি করা হয়। রেকটিফায়ারটা কি? রেকটিফাই হচ্ছে যে যেটা হচ্ছে যে কারেন্টকে রেকটিফাই করে, অর্থাৎ ছাঁকনি হিসাবে কাজ করে, এসি থেকে ডিসিতে রূপান্তরণ করে। এই যে ডিভাইসটা সেটা হচ্ছে রেকটিফায়ার। আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন, পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে? পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কে কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে প্রধান আবিষ্কার সেটা হচ্ছে যে আলোর যে আলোটা কি ধরনের তরঙ্গ, আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, সেটা আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তারপরে বিজ্ঞানী নিউটন কি আবিষ্কার করেন? নিউটন হচ্ছে যে বলের ধারণা দেন। বল বল এবং হচ্ছে যে বস্তুর জড়তা নিয়ে আলোচনা করেন। আর্কিমিডিস কি করেন? আর্কিমিডিস হচ্ছে যে পানিতে নিমজ্জিত যে বস্তু সেটার ধারণা দেন। একটু আগে আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, তারপরে চলে যাই। দৃশ্যমান বর্ণালীর কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? দৃশ্যমান আলো হচ্ছে যে কয়টি? দৃশ্যমান আলো হচ্ছে আমাদের সাতটি। আহ এই রেঞ্জের আলোটা আমরা দেখতে পাই, এছাড়া আলো যে রঙের আলোগুলি আছে সেগুলি আমরা দেখতে পাই না। আম, এর মধ্যে আমাদের সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে লাল আলোর, এবং কম সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে কোন আলোর? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা হচ্ছে যে মনে রাখার টেকনিক হচ্ছে বে নি আ স হো ক লা। তো এখানে বেতে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এগুলি হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের এবং হচ্ছে যে যে সাতটা রং, সেই সাতটা রঙের লিস্ট। তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির সব থেকে কম, ক্রমান্বয়ে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এবং তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে যে কম্পাঙ্ক এরা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে ক্রিয়া করে। মিউটা হচ্ছে কম্পাঙ্কটা কি? তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে কম্পাঙ্ক তত কম হবে, এবং কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গদৈর্ঘ্য তত বেশি হবে। অনুরূপভাবে বেগুনি আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি এবং পক্ষান্তরে লাল আলোর যে কম্পাঙ্ক সেটা হচ্ছে যে সব থেকে
কম। তারপরে চলে যাই পরবর্তী প্রশ্নে। আচ্ছা, কোনটি অনবায়নযোগ্য শক্তি? অনবায়ন এবং নবায়নযোগ্য দুইটা শক্তির পার্থক্য আমরা বুঝি। নবায়নযোগ্য শক্তি কি? যে শক্তিটা বারবার রিইউজ করা যায়, মানে শক্তিটার কোনো শেষ নাই, এই শক্তিটা আমরা আবার উৎপাদন করতে পারবো, সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য শক্তি, যে শক্তিটা একবার শেষ হয়ে গেলে সেটা আর কোনোভাবে আমরা ব্যাক পাবো না, মানে সেই শক্তিটা আর রিইউজ করতে পারবো না, সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে, সবচেয়ে কমন উৎস হচ্ছে সূর্য। যেমন সূর্যের আলো, আমরা প্রতিদিনই সূর্য পাই, পৃথিবী যত জীবন থাকবে ততদিন সূর্য থাকবে। এই সূর্য থেকে আমরা যে শক্তি উৎপন্ন করতে পারবো, সৌরশক্তি, সেইটা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি। পক্ষান্তরে আমাদের যে ভূগর্ভস্থ পেট্রোল, ডিজেল এগুলি আছে, এগুলি যত তুলবো তত শেষ হয়ে যাবে। শেষ হতে হতে এক পর্যায়ে গিয়ে এগুলি আমরা আর পাবো না, ব্যবহার করতে পারবো না। তো সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এই অনবায়নযোগ্য শক্তির আরেকটি উদাহরণ হচ্ছে যে কয়লা, যেটা হচ্ছে যে আমরা খনি থেকে আহরণ করি কয়লা। আচ্ছা, বায়োগ্যাস, বায়োগ্যাসটা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি। এটা হচ্ছে যে আহ গবাদি পশুর মল থেকে উৎপন্ন করে। জিওথার্মাল, যেটা হচ্ছে যে ভূতাপীয় শক্তি, পৃথিবীর অভ্যন্তরে যে হচ্ছে যে তাপ আছে সেখান থেকে হচ্ছে যে যে শক্তি আমরা পাই, সেটা হচ্ছে যে এই জিওথার্মাল। জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ নিয়ে একটু আগে আমরা আলোচনা করছি। জলবিদ্যুৎটা হচ্ছে আহ যে স্রোতধারা, পানির যে স্রোত থাকে এবং সেই ধারা থাকে, সেই ধারা থেকে হচ্ছে টারবাইন ঘুরিয়ে এই যে জলবিদ্যুৎটা উৎপন্ন করা হয়। পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে যে এই যে 20টা প্রশ্ন ছিল আমাদের আজকের পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়, আলোচনার বিষয়, সেটা আজকে শেষ হলো। এর ধারাবাহিকতায় পরবর্তী দিন আমরা রসায়ন, জীববিজ্ঞান এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লাইভটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি দেখার জন্য। তো আপনারা এখন যারা ক্লাসটিতে আছেন তারা যদি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে, এক্সাম হচ্ছে যে এক্সাম, আচ্ছা, আচ্ছা, আমাদের হচ্ছে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে যদি আপনারা যদি অ্যাড হতে চান তাহলে হচ্ছে কমেন্টে অ্যাড মি কমেন্ট করুন। আমরা হচ্ছে যে আপনাদের প্রিপারেশনের জন্য একটা গ্রুপ রেডি করছি, সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।